আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রাত 2:45। রোদেলা বারান্দার গ্রিলে হাত রেখে দাঁড়িয়ে আছে। অন্য দিনের চেয়ে পুরো বাড়িটা এখন স্তব্ধ। কিছুক্ষণ আগেও বাড়ি গমগম ছিল, আনন্দ উপচে পড়ছিল সবার চোখে মুখে। সারা দিন ব্যস্ততায় কেটেছে সবার। বাড়ির সব মেয়েদের অনেক ধকল গেছে আজ। প্রায় সারাটা দিন কেটেছে রান্নাঘরে। ক্লান্ত সবাই গাঢ় ঘুমে তলিয়ে গেছে, তাই বাড়িটা এমন অসম্ভব স্তব্ধ। অন্যান্য দিনে বাড়ির কেউ না কেউ সজাগ থাকেই, মামা মামি নানু কিংবা মা। হালকা একটা বাতাস বইছে চারপাশে। আকাশ কালচে নীল রঙের হয়ে গেল চোখের পলকেই। কিছুক্ষণ আগেও গুমুট একটা ভাব ছিল চারিদিকে। ক্লান্ত পৃথিবী যেন ঘুরতে ভুলে গেছে, দুদণ্ড চিরিয়ে নিতে চাইছে, তাই সময় থমকে দাঁড়িয়ে। ঈশ্বর যেন পৃথিবীটাকে স্ট্যাচু বলেছে। গাছের পাতা, পাশের ছাদে শুকাতে দেওয়া কাপড়, দূরে বাজারের মিনারে টানানো সবুজ পতাকা, সব কিছু যেন থমকে দাঁড়িয়ে আছে। অসহ্য গরমও লাগছে। হঠাৎই কেমন যেন বদলে গেল চারিপাশ। নারকেল গাছের পাতাগুলো দুলছে। পাশের বাড়ির ছাদের বিছানার চাদর, সেটা এখন ঝরে পড়া নৌকার পালের মতো দুলছে। বাতাসের দমকে সাদা রঙের কি যেন একটা পড়ে গেল তরি থেকে। সেটাকে কুণ্ডুলি পাকানো বিড়ালের মতো দেখাচ্ছে এখন। ওদের বারান্দায় শুকাতে দেওয়া কাপড়গুলোও দুলছে এলোমেলো ভাবে। মনে হচ্ছে পড়ে যাবে এখনই। অন্য সময় হলে রোদেলা এই কাপড় গোছাতে ব্যস্ত হয়ে পড়ত, কিন্তু ওর ওদিকে একটুও মন নেই। একবার বাতাসে নাচতে থাকা কাপড়গুলোর দিকে তাকিয়েই চোখ সরিয়ে নিল ও। বাতাসের দমক বাড়ল হঠাৎ করে। গাছের পাতা একটা আর একটার উপর আছড়ে পড়ছে। শো শো শব্দে বাতাস যেন ছুটবার দিকে খুঁজে বেসামাল। ওর পথের সামনে যা পাচ্ছে তাই গুড়িয়ে দিতে চাইছে। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো সাথে সাথে। ওর হাত মুখ ভিজে গেল বাতাসে, বয়ে আনা ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণায়। মুহূর্তের মধ্যে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। ভিজে গেল রোদেলা। একটুও বৃষ্টি থেকে বাঁচতে সরে দাঁড়ালো না ও। ওর চোখের সামনেই বারান্দায় সব কাপড় ভিজে গেল। এলোমেলো বাতাসে কোনো কোনো কাপড় পড়ে গেল বারান্দার মেঝেতে। ঘর মোছার কাপড় ধুয়ে শুকাতে দেওয়া পাপোশ, বড় চালুনিতে শুকাতে দেওয়া মরিচ, সব ভিজে গেল ওর চোখের সামনেই। ওর টনক নড়ল না একটুও, যদিও ও জানে এজন্য কাল সকালে অকথ্য ভাষায় গালাগালি শোনাবে ওর মা। এই শুকিয়ে যাওয়া কাপড় কিংবা রোদে টনটনে হয়ে যাওয়া শুকনো মরিচ কেন দুনিয়াটাও যদি এই মুহূর্তেই গুড়িয়ে যায় এই বাতাসে, তাও বোধহয় ওর টনক নড়বে না। ভিতরকার ঝড়ের সাথে বাইরের ঝড়ের মিল দেখেই মনে হয় ও এমন বিহ্বল হয়ে গেছে। রোদেলার বাবা অনেক শখ করে ওর নামটা রেখেছিলেন। প্রথমে মেয়ে হওয়ায় ওর দাদি একটু অখুশি হলেও বাবা কিন্তু খুব খুশি ছিলেন। কি মনে করে এই নামটা রেখেছিলেন কখনো জিজ্ঞেস করা হয়নি, কিন্তু ওর জীবনটা নামের সাথে একেবারেই সামঞ্জস্য ছিল না। ওর জীবনটা দিনের আলোতেও অন্ধকারে পরিপূর্ণ ছিল। ওর নাম হওয়া উচিত ছিল মেঘলা, কিংবা অন্ধকারের সমার্থক কোনো শব্দ। ফেসবুকে প্রায়ই একটা পোস্ট আসে, ছোটবেলায় ফিরে যেতে চান কিনা। রোদেলা এই ছবিটা দেখলে আঁতকে ওঠে। ও কখনোই ওর ছোটবেলায় ফিরে যেতে চায় না। ওর বাবা ওর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। মা একটু কড়া। ছোটবেলা থেকে দেখে আসছে বাবা মায়ের দা কুমড়োর সম্পর্ক। যতদিনে ও বুঝতে শিখেছে তাদের দুজনের বিয়ে হওয়া উচিত হয়নি, ততদিনে একটা বোন এলো ওদের ঘর আলো করে। সবাই বলে সুখী সংসার, স্বামী স্ত্রী কত মিল, একজন আরেকজনকে চোখে হারায়। অথচ ঘরের পরিস্থিতি রোদেলাকে সব সময় ভাবাতো যদি ওর নিজে হারিয়ে যেতে পারত। এমন অসুস্থ একটা পরিস্থিতিতে ওর ছোটবেলা কাটলো। দুজনের অমিল কোথায় কিংবা কেন এমন হচ্ছে তাও বুঝতে পারছে না। নিজের মতো করে থাকার চেষ্টা করছে। স্কুল, টিউশন, গানের ক্লাস এসবে ব্যস্ত থাকার চেষ্টা চলছে, কিন্তু ওর মা সংসারের অশান্তির কারণে ক্ষয়ে যাওয়া মেজাজের পুনরুদ্ধার করত ওকে মেরে, ওর সাথে বাজে ভাষায় কথা বলে, কিংবা কোনো শাস্তি দিয়ে।
এমন একটা পরিস্থিতি ছিল যে ও সব সময় আটকে থাকতো। এই বুঝি মা বকলো কিংবা মারলো? সব মন্দেরই একটা ভালো দিক থাকে। রোদেলার কাছে কর্মে পারফেকশনে ঘটনারই ফল। অন্যের মাদের দেখলে রোদেলা ভাবতো, ইস, আমার মাটা যদি এমন হতো। ও মন খুলে কোনো কথা মাকে বলতে পারতো না, কখনোই না। কোনোদিন ওকে স্কুলে দিয়ে আসতো না। এই জীবনটা ওকে খুব কষ্ট দিত। সত্যি বলতে রোদেলা একটা সময় ওর মাকে এড়িয়ে চলতে শুরু করে। তার হুকুমের আগে সব কাজ করে রাখে যাতে বকা দেওয়ার সুযোগ না পায়। তবুও এই ছুতোই ওই ছুতোই প্রতিদিন ও বকা খেত মায়ের কাছে। একটা সময় এসব স্বাভাবিক হয়ে যায় ওর কাছে। ও নিজেকে একটা ডাস্টবিন ভাবতে শুরু করে, যেখানে ওর মা প্রতিদিন তার রাগ, ক্ষোভ, না পাওয়া কষ্ট সব ঝেড়ে ফেলে। রোদেলার সবচেয়ে বেশি বিপাকে পড়ে যায় মা দিবস আসলে। সবাই কি সুন্দর পোস্ট লেখে মায়ের সাথে তোলা ছবি দেয়। ওর এখন 22 বছর বয়স হওয়া সত্ত্বেও ওর মায়ের সাথে কোনো ছবি নেই। ওর এক ক্লাসমেট একটা পোস্ট লিখে সুন্দর একটা ছবি দিয়ে, যে বাসায় রান্না করতে গেলে এমন বাটি নিয়ে ঘুরঘুর করে মাকে চালাস কে। পোস্টটা দেখে রোদেলার কান্না পায়। এমন কিছু তো ও কল্পনায়ও ভাবতে পারে না। ওর মনে পড়ে না যে ওর মাকে বলেছে যে, মা, আমার এটা খেতে মন চেয়েছে। কিংবা আজ এটা রাধো। বিকালের নাস্তায় মা যা মন চাই তৈরি করত, খেলে খাও না খেলে যাও। আর এসব আবদারের কথা তো বহু দূর কি বাত। তার মানে এই না যে এটা কোনো খারাপ মায়ের উপাখ্যান কিংবা সৎ মায়ের অত্যাচারের দুঃখ গাথা। তারপরও তিনি শ্রেষ্ঠ মা ওর কাছে। দুনিয়ার সবাই সব দিক থেকে সুখী হয় না। খোদা নিশ্চয়ই অন্য কোনো দিক দিয়ে এটা পুষিয়ে দিবেন। আজ ওর মায়ের জন্য ওর মন খারাপ না। 22 বছরের জীবনে এটা এখন স্বাভাবিক ব্যাপার ওর কাছে। বরং এমন না হলেই ও চিন্তায় পড়ে মা কিছু হলো কি। গতকাল বড় খালামণি এসেছিল ওদের বাসায়। বড় মামার মেয়ে নাতাশাকে আংটি পরাতে আসবে তাই। রোদেলা তাকে সব সময় এড়িয়ে চলে। সুযোগ পেলেই কথা শোনায়, এ কথা সে কথা, এই দোষ সেই দোষ। মেহমান আংটি পরিয়ে যেতে যেতে রাত 11টা। যাবার পর রোদেলাদের ঘরে এলে ওর মা তার কাছে কি যেন বলেছেন। তিনি রোদেলাকে দেখা মাত্রই শুরু করে দিলেন তার ভাষণ। তোদের জন্য আমার বোনের জীবনের আজ এ অবস্থা। এরপর শুরু হলো কলের রেকর্ড। আজ ভিন্ন কিছু বলেছেন তিনি। নাতাশাকে দেখতে আসার সময়ও নাকি সেখানে গিয়েছিল। ও নাতাশার বিয়ে ভাঙতে নাকি এমন করেছে। আরো অনেক বাজে কথা, এত বাজে যে সুস্থ মস্তিষ্কে এসব ভাবা অসম্ভব। অথচ ছেলের চাচা মানে বড় মামার কলিগ প্রথমে রোদেলাকেই পছন্দ করেছিল। রোদেলার মা সাপ মানা করে দিয়েছে, এত বড় লোকদের সাথে সম্বন্ধ করবে না। পরে বড় মামা নাতাশাকে দেখায়। যদিও নাতাশার বয়স 17, আসছে নভেম্বরে 18 হবে। নাতাশার মা একদম রাজি না এই বিয়েতে। বড় মামার ভয়ে তা বলতে পারছে না। তাই বড় মামি রোদেলার মাকে অনেক বোঝায়। তবুও তিনি তার সিদ্ধান্তে অটল। নাতাশা ওর বয়সে ছোট, সেই ছোট্টবেলা থেকে ওকে কোলে নিয়েছে, আদর করেছে, চুল বেঁধে দিয়েছে ও। ওর সবচেয়ে কাছের বন্ধু রোদেলা। ওই একমাত্র ছোট বাবু ছিল দুই পরিবারের আত্মীয়দের মধ্যে। ও ওর ক্ষতি হোক এমন কিছু ভাবতেই পারে না। মামি এসব কিছুই বলেনি, অথচ তিনি মা হয়ে এমন বাজে কথা বলেছেন যে দুঃখে ওর মরে যেতে ইচ্ছে করেছিল। তাতেও তার হয়নি। এখন আবার বোনকে নিয়ে শোনাতে হবে। খালামণি এই খোঁটা সেই খোঁটা খাইয়ে পড়িয়ে মানুষ করেছে, আজ সেই পাতেই ছিদ্র করতে চাস। রোদেলার বাবা মারা যাবার পর থেকে ওরা ওদের নানু বাসায়। এ বাড়িতে সবার মতো ওর মায়েরও ভাগ আছে। তাছাড়া ক্লাস 8 থেকেও টিউশনি করিয়ে টাকা ইনকাম করে। সব টাকা মায়ের হাতে তুলে দেয়। ভালো ছাত্রী হওয়ায় এই বৃত্তি সেই বৃত্তি পেতেই থাকে। স্কুল কলেজে একরকম ফ্রি পড়াশোনা করে ও। ছোট বোনটার পড়াশোনার খরচও দেয়। বড় মামা ওদের খরচ দিতে চান, কিন্তু রোদেলার মা নেন না। তিনি চান মেয়েদের বিয়েটা যেন তার বড় ভাই দিয়ে দেয়। তাই এই এড়িয়ে চলা। তার নিজেরও ব্যক্তিগত সেভিংস আছে। সংসারের খরচে কন্ট্রিবিউট করে না তা ঠিক, কিন্তু তার ভাগের ভাড়া ঘর আর দোকানের সবটাই বড় মামা তুলে নেন। তারপরও খাওয়ার খোটা, পড়ার খোটা, এই নিয়ে মা কোনো প্রতিবাদ তো করেই না, উল্টে তাদের সাথে তাল দেয়। তার এই দুঃখ শুধু বুঝে মেছো খালামণি। তিনি ওকে বোঝায়, কষ্টে কষ্টে তোর মায়ের আজ এই অবস্থা। তোর বাবা
তোর মাকে কোনোদিন শাস্তি দেননি, তাই মেজাজটা এমন হয়ে গেছে। কি করবি বল, মা তো। মা পাগল হলেও বেঁধে রাখতে হয়। কেনাকাটার ধুম পড়ে গেছে গত কয়দিন ধরে। সময় হাতে খুব কম। হলুদে পরার জন্য সবাই হালকা রঙের কাস্টমাইজ ড্রেস বানাবে। নাতাশার জন্য আনা হয়েছে ম্যাজেন্টা রঙের কাতান। ওর সবকিছু গোছানোর দায়িত্ব রোদেলার। গত 3 দিন এক টানা মার্কেটে যেতে হচ্ছে, বড় মামি আর বড় খালামণির সাথে। নাতাশাও সাথে আছে। ওকে দেখে মনে হচ্ছে ও খুব খুশি। খুশির প্রধান কারণ বিয়ের পর ওকে নিয়ে ওর বর ফ্রান্স চলে যাবে। তাছাড়া বিয়ে জিনিসটা নিয়ে মেয়েদের ছোটবেলা থেকেই একটা স্বপ্ন, চাপা আনন্দ থাকে। সেটা ফুটে উঠেছে ওর কথাবার্তায়, চাল চলনে। বোঝাই যাচ্ছে বিয়ে নিয়ে ও ভীষণ রকম এক্সাইটেড। অথচ ও যদি এমন কোনো ভাব প্রকাশ করত তাহলে ওর মা শুনিয়ে দিত এতগুলো কথা। অথচ নাতাশার এমন অস্বাভাবিক উত্তেজনা নিয়ে কারো কোনো প্রশ্ন কিংবা মাথা ব্যথা নেই। ওদের অহেতুক আবদার, বিয়ে নিয়ে এমন উচ্ছ্বাস সবই স্বাভাবিক। রোদেলাদের নানু বাড়িতে এখনো পর্যন্ত কেউ বরের সাথে বিয়ে আগে দেখা করেনি। বড় জোর টেলিফোনে কথা বলছে, কিন্তু ও সব রেকর্ড ভেঙে বিয়ের শাড়ি আর বৌভাতের লেহেঙ্গা কিনতে 2 দিন গিয়েছে। এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, এ যুগে হওয়া উচিতও না। কিন্তু নাতাশাকে দেখতে আসার দিন রোদেলা শুধু নাস্তা নিয়ে গিয়েছিল, তাও বড় মামি পাঠিয়েছিলেন তাই। তারপরও কত কথা ওকে শুনতে হয়েছে। বড় মামি রোদেলাকে নাতাশার সাথে যেতে বলেছিল বিয়ের শাড়ি কিনতে যাওয়ার সময়, কিন্তু রোদেলা অসুস্থতার বাহানায় এড়িয়ে গিয়েছে। কারণ ও জানে না এ কথা শুনলে আর রক্ষে নেই, এতগুলো শুনিয়ে দিবে। রোদেলা এসব ভুলে থাকতে চায়। ও যতক্ষণ কলেজে কিংবা টিউশনিতে থাকে ততক্ষণ শান্তিতে থাকে। বাড়িতে ওর কখনোই ফিরতে মন চায় না। এই বাড়িটা ওর জন্য জেলখানা। আর পৃথিবীর সবচেয়ে নিরাপদ যে জায়গা মায়ের কোল, সেটা সবচেয়ে অনিরাপদ ওদের কাছে। একটা মানুষ মানসিকভাবে চাপে থাকতে পারে, কষ্টে কিংবা হতাশায় থাকতে পারে। তার জন্য সন্তানদের সাথে এমন করা কতটুকু যুক্তিসম্মত? ভাই বোনদের সমবেদনা আর সহানুভূতি পাবার জন্য আজ যে ওর মা ওদের সাথে এমন করছে, জীবনের শেষ পর্যন্ত তারা তাকে এমনিভাবেই সমবেদনা সহানুভূতিতে ডুবিয়ে রাখবে তো? এই যে সন্তানরা যাদেরকে আজ ডাস্টবিন ছাড়া কিছু ভাবছে না, তারা কাল যখন তার আয়ত্তের বাইরে গিয়ে স্বাধীন হবে বিয়ে করে কিংবা স্বাবলম্বী হয়ে, তখন কি তারা এইসব দিনের কথা ভুলে যাবে? বৃদ্ধ বয়সে তার দায়িত্ব নিতে চাইবে? তার এমন ব্যবহারের কারণে ওদেরকে কেউ কাজের মানুষের চেয়ে বেশি কিছু ভাবে না। এর এই করো, ওর ওই করে দাও, একমাত্র নাতাশা আর ওর মা ভিন্ন। বাকি সবার মনোভাব ওরা বসে বসে তাদের অন্ন ধ্বংস করছে। অথচ রোদেলার মায়ের যে টাকা মাসে ভাড়া বাবদ আসে, তা দিয়ে তাদের 3 জনের সংসার সুন্দর চলে যাবে। তার উপর রোদেলাও বেশ ভালো টাকার টিউশনি করায়। একথা বেশ কয়েকবার বোঝাতে চেয়েছে রোদেলা, জবাবে একরাশ অকথ্য গালাগাল শুনতে হয়েছে ওকে। ও নাকি টাকা পয়সার খবরদারি করে, পাখা নাকি গজিয়ে গেছে ওর। অকৃতজ্ঞ আর বেঈমান এই শব্দ দুটি সবচেয়ে শালীন সেই কথা মালার মধ্যে, বাকিগুলো অকথ্য। অথচ পিঠ পিছনে এক একজন এক এক কথা বলে, তা তো আর কান অব্দি পৌঁছয় না। এই পরিবারের সবাই তাকে ভয় পায়, আর তিনি ভাবেন তাকে সবাই সম্মান করে। ভয় থেকে যে ঘৃণার জন্ম, তা তিনি এই জন্মেও জানতে পারবেন না। কারণ তার জ্ঞান এই মিথ্যে দায়িত্ব আর সম্মানের অহমিকার মোহরে মোড়ানো। সবার অগোচরে বলে ওদেরকে সবাই দেখে রাখছে, পালছে, মানুষ করছে। এসব শুনতে আর ভালো লাগে না ওর। সংসারে রোদেলার মা সব দায়িত্ব পালন করে। কে কি খাবে, কার কি খেতে মন চায়, কার কোন মেহমান আসবে, কার বাড়ি পিঠা পায়েস পাঠাতে হবে, সব। পুরো সংসারটা তার হাতে। 2 মামি ব্যস্ত তাদের ছেলে মেয়েদের স্কুল আর কোচিং নিয়ে। রোদেলার মায়ের ধারণা তিনি না থাকলে সব ভেসে যাবে। ঈদে কিংবা অন্য কোনো উৎসবে সবাই এদিক সেদিক বেড়াতে যায় বছরে 2 বার। আজ পর্যন্ত তিনি কোথাও যাননি এই সংসার ছেড়ে। তারও তো একটু অবসর দরকার। উল্টে সবাই তাকে দায়িত্বের মিথ্যে আসনে বসিয়ে নিজেরা গায়ে বাতাস লাগিয়ে ঘুরছে। এদিকে তিনি মরছে রান্নাঘরে, আর ওরা মরছে আড়ালে আবডালে এর ওর কথা শুনে। এসব ব্যাপারে তার নিজের ধারণাই চূড়ান্ত।
ভাইয়ের বউদের হাতে সংসার না চলে যায় এই ভাবনায় তার এমন আত্মত্যাগ। অথচ এদিকে জীবন যাবার উপক্রম, সেদিকে খেয়াল নেই তার। রোদেলার বউ হওয়ার পর হতে একটা গোপন ইচ্ছে জাগে, সেটা হলো ও যখন চাকরি করবে তখন মাকে ভালো একটা সাইকিয়াট্রিস্ট দেখাবে। দায়িত্বের এই অহমিকা, মানুষের সহানুভূতি পাওয়ার এই খেলাটা তার মানসিক রোগ। সেই দিন কত দূরে কে জানে। দেখতে দেখতে হলুদের দিন এসে পড়েছে। হলুদের ডালা এসেছে বড়দের বাড়ি থেকে। এ বাড়ি থেকেও ডালা যাবে ছেলেপক্ষের বাড়িতে। রোদেলা সকালে সব গোছগাছ করে রেখেছে। ডালা পাঠাতে মুরব্বীদের সাথে ছোটরাও যাচ্ছে। রোদেলা এখান থেকে সরে ওর জিনিসপত্র গোছাচ্ছে। আজ সকাল থেকে হঠাৎ কেন যেন ওর লজ্জা এবং খারাপ লাগা শুরু হয়েছে। পাশের বাড়ির বউরা এসেছে পান সুপারি খেতে। বড় বোন রেখে ছোট জনের বিয়ে কেন, এই বিষয়ে কি যেন কানাঘুষা করছে। তাদের তো এই কাজ। কিন্তু একজন হঠাৎ বলল, সমস্যা আছে মনে হয় কোনো, না হলে এমন কেন হবে? দেখতে তো খারাপ না, কারো লগে লাইন আছে মনে হয়, নাহলে পিচ্চি মাইয়ার বিয়ে হইয়া যায় আর এই বুইরা বেটির জন্য জামাইয়ের আকাল পড়ছে। 22 বছর অনেক সময় এই সম্প্রদায়ের মহিলাদের কাছে। তারা ভাবে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তাহলে এতদিন অবিবাহিত থাকার কথা না। কি সুন্দর লজিক। আজ ওরা এমন ছন্নছাড়া বলে কেউ এ কথাটা ভাবেনি। যদিও নাতাশা আপন বোন নয়, তবুও বড় মামা তার মেয়ের জন্যই সম্বন্ধটা এনেছিল। একটা বারও ভাবেনি একই বাড়িতে বিবাহ উপযুক্ত আর একটা মেয়ে আছে, যার বিয়ের দায়িত্ব তাকে দেওয়া। রোদেলার মা তো বড় ভাই বলতে অজ্ঞান। ভাই যা বলবে সেটাই শেষ কথা। তিনিই হয়তো মাকে আগে পাছে কিছু বুঝিয়েছে একটা। রোদেলা জানে এই যে এত অন্ধবিশ্বাস, এত ভালোবাসা ভাইয়ের প্রতি, একদিন এসব কলার কাটা হবে ওর মায়ের জন্য। বড় মামা পূর্বাচলের জায়গা কিনেছে বেশ কিছু বছর আগে, সস্তায় পেয়ে কিনে রাখা। মাকে বলেছেন 7 তলা ফাউন্ডেশন করে বাড়ি করবে। বড় ভাইয়ের বাড়ি মানে তার বাড়ি, তারও ভাগ থাকবে সেখানে। সে তো ভাড়ার টাকা নেয় না কখনো। তিনি সেই বাড়ির স্বপ্নে বিভোর। সেই বাড়িতে উঠবে, মেয়েদের বিয়ে দিবে। বাড়ির কাজ চলছে ফুল স্পিডে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের নভেম্বর ডিসেম্বরে নতুন বাড়িতে উঠতে পারবে। এই বাড়ির কাজ শুরু হওয়ার পর থেকে মায়ের আচরণে দাম্ভিকতা আরও বেড়েছে। তার ভাগের দোকানগুলো ভালো দামে বিক্রি করে বাড়ির কাজে খরচ করছে। বড় মামা আগেই নিজের দোকান বিক্রি করে দিয়েছেন বাড়ির গাঁথুনির সময়। বাড়ি করতে পানির মতো টাকা চলে যায়। তাদের ভাগবাটোয়ারা কি রকম তা তারাই ভালো জানেন। এই ব্যাপারে মামি কিংবা রোদেলারা দুই বোন কিছুই জানে না। ছোট মামা ব্যস্ত তার কাগজপত্র তৈরিতে। তিনি দেশের বাইরে চলে যাবেন ফ্যামিলি নিয়ে। ছোট মামির বোনও পুরো পরিবার নিয়ে ইংল্যান্ড থাকে। তার কারো দিকে কোনো খেয়াল নেই। তিনি নিজেকে নিয়ে ব্যস্ত। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল সুন্দরভাবে। দুজনকে খুব সুন্দর মানিয়েছে মাশাআল্লাহ। যে কেউ দেখলে মন ভরে দোয়া করবে এমন এক জুটি আল্লাহ তৈরি করে দিয়েছে। মন ভরে দোয়া আসলো ওদের জন্য রোদেলার মা ভীষণ ব্যস্ত সময় পার করছে বিয়ে উপলক্ষে। নাতাশার শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য নানান রকম পিঠা তৈরি চলেছিল বিয়ের 4 দিন আগ থেকে। বড় মামা বিয়ে উপলক্ষে একটা সুন্দর শাড়ি কিনে দিয়েছেন তার জন্য। তিনি কাজে এতই ব্যস্ত যে নিজে যে তৈরি হবে সেই সময় তার নেই। রোদেলা তাকে তৈরি করে দিতে চাইল, সুন্দর করে শাড়িটা পরিয়ে তার গহনাগুলো পরাতে চাইল। তার এত সময় নেই সাজগোজ করার, কত কাজ পড়ে আছে। অথচ বড় মামি সেই সকাল থেকে নাতাশার সাথে পার্লারে। তার ব্যস্ততা দেখে মনে হচ্ছিল যেন তারই মেয়ের বিয়ে। কোনো মতে শাড়িটা পরল, চুলগুলো খোপা করলো একটা। রোদেলা তার মাকে জোর করে বসিয়ে চুলগুলো আঁচড়ে দিল, শাড়িটার কুচি গুছিয়ে দিল। ওর মা তো ওকে বকছে, কি শুরু করে দিছিস? বুড়াকালে কোহারা কে দেখতে আসবো আমারে? কত কাজ পড়ে আছে। গয়নার বক্স থেকে লম্বা বল চেইনটা পরিয়ে দিল। আজ প্রথমবার অন্যরকম এক মাকে আবিষ্কার করলো রোদেলা। এখন ওর মা যেসব বকাবকি করছে এগুলো কপট রাগ। তিনিও চান তাকে কেউ জোর করে সাজিয়ে দিক, কেউ তার খোঁজ রাখুক, তার যত্ন করুক। কিন্তু তার কপালটা তো পোড়া। এত সুন্দর একটা মানুষের জীবনে কত অসুন্দরে মোড়ানো। বিয়ের দিনকার ঘটনাটা রোদেলাকে অনেক ভাবালো। একটু একটু কষ্ট হতে শুরু করলো মায়ের জন্য। পরদিন বৌভাত অনুষ্ঠানে যাবার জন্য সবাই তৈরি হচ্ছিল।
রোদেলা সবাইকে সাজিয়ে দিচ্ছিল, দুজনকে তৈরি করে দিয়েছে। এখনো ছোট মামি আর তার বোনকে ওর মা এসে দেখেছে ও এখনো তৈরি হয়নি। রোদেলা বলে, আমি তো যাব না মা। অমনি তার মাথায় রক্ত উঠে গেল। সবার সামনেই এত বড় মেয়েকে চুলে ধরে মারা শুরু করলো। ওখানে থাকা সবাই হতভম্ব হয়ে গেল। এমন সব বিশ্রী কথা বলল, রোদেলা লজ্জা পেল। কারণ মামির বোন বাইরের মানুষ, তিনি কি ভাববেন। কেউ ওকে আর জিজ্ঞাসা করলো না যে কেন যাবে না। ও কোনো কথাই বলল না। ওর মাকে ছোট মামির বোন বলল, আপা আপনি যান, আমরা রোদেলাকে রাজি করছি। বলে ঘর থেকে বের করে দিল। ছোট মামি বলল, যাও তো, তুমি রেডি হও। ও কোনো উত্তর দিল না, চুপ করে রইল। কি উত্তর দিবে ও? যে সমস্ত কথা তিনি বলেছিলেন নাস্তা দিতে যাওয়ার জন্য, ঘৃণায় ও তখনই সিদ্ধান্ত নিয়েছিল যাবে না কখনো ওদের সামনে। গতকাল বিয়ের সময়ও এদিক সেদিক ব্যস্ত ছিল, বিয়ের আসরের থেকে দূরে দূরে। ওদের মনের কষ্ট, অভিমান এসবের কোনো দাম নেই কারো কাছে। এই জীবনটা কেটে গেল অন্যের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মাথা পেতে নিতে নিতে। এসব কোনো ব্যাপার না এখন ওর কাছে। আগের মতো আর কষ্ট হয় না ওর। সবাই কেমন মিইয়ে গেল, কিন্তু ও সবাইকে মন মতো সাজিয়ে গুছিয়ে দিল। কিন্তু ও মনে মনে শক্ত করে প্রতিজ্ঞা করলো, যতই যাই হোক আমি যাব না। বিকাল 3:30 বাজে। সবাই গাড়িতে অপেক্ষা করছে বাড়ির মেয়ে বউদের জন্য, কিন্তু রোদেলা শেষ পর্যন্ত গেল না। ওর মাও গেল না শেষ পর্যন্ত। তার মুখ থমথমে। এরকম মাকে রোদেলা খুব চেনে। ও ভালো করে জানে মার ভিতরে এখন অপরাধ বোধ কাজ করছে এমন পরিস্থিতি তৈরি করার জন্য। এমনকি আজ রাতেও সে খাবার খেতে পারবে না। সব সময়ই এমনটা হয়, কিন্তু এই অনুতাপের কি দাম আছে? তিনি জানতেও পারছে না দিনে দিনে মা মেয়ের দূরত্ব বাড়ছে আলোর গতিতে। পুরো বাড়িতে রইল রোদেলা, ওর মা আর ওর নানু। যার মেয়ের বিয়ে সেও সেজে গুজে গিয়েছে মেয়ের বউ ভাতে। রোদেলা নিজেকে ব্যস্ত রাখলো, ঘর তো ওর সব গোছগাছ করে রাখলো। রোদেলার মা গেল রান্নার আয়োজন করতে। এটাই হয়তো মনের কষ্ট ভুলে থাকার উপায়। রোদেলার বোন প্রিসিলার সামনে এসএসসি পরীক্ষা। ওর তেমন উচ্ছ্বাস নেই বিয়ে উপলক্ষে, সব সময় সিরিয়াস পড়াশোনা নিয়ে। যদিও বাধ্য হয়ে গিয়েছিল নাতাশার বউ ভাতে, কারণ রোদেলা যায়নি। প্রিসিলাও যদি না যেত তাহলে ওদের মা ঘরে আগুন লাগিয়ে দিত, তাই বাধ্য হয়ে এই যাওয়া। রাত 9টা নাগাদ বর বউ এসে হাজির। নাতাশার সাথে ওর ছোট ননদ এসেছে। রোদেলা রান্নাঘরের কাছেই ব্যস্ত রাখলো নিজেকে। নাতাশা এসে পেছন থেকে জড়িয়ে ধরলো ওকে। গহনা শাড়ি পরা এক মূর্তি ওকে যেন আবিষ্ট করে ফেললো। এক গাল হাসি নিয়ে মুখ ঘুরিয়ে দেখে নাতাশা। ও পরম মমতায় জড়িয়ে ধরলো নাতাশাকে। নিজেকে ছাড়িয়ে হাত টেনে নিয়ে গেল বরের কাছে। ওকে নাকি নাতাশার বর দেখেইনি। পরিচয় করিয়ে দিল রোদেলাকে। নাতাশার এইসব বাচ্চামি দেখে সবাই হাসছে, অথচ এমন একটা কাণ্ড ও যদি করতো কেউ কিছু বলতো না, ওর মাই ওকে বকতো। নাতাশা পরিচয় করিয়ে দিল, রোদেলাও হাসি মুখে সালাম দিয়ে কেমন আছেন, বাসার সবাই কেমন আছে এ ধরনের কথা বলে সেখান থেকে চলে আসলো। নাতাশাও ওর পিছু পিছু রান্নাঘরে আসছে। রোদেলা বলল, তুই যা ওনার কাছে, উনি একা বসে আছেন, কাউকে তেমন চেনে না ভালো করে, ওনার অস্বস্তি লাগবে। কে শোনে কার কথা? নাতাশা ব্যস্ত ওই বাড়ির গল্প বলতে। রোদেলা ওর দিকে তাকিয়ে মনে মনে ভাবল, এটা বাচ্চামি নাকি বোকামি? নাতাশার গল্পই শেষ হয় না। কে ফুপু কে খালা সবাই নাকি দেখতে একই রকম। সকালে উঠে ব্যাগ খুঁজে না পেয়ে রান্নাঘরে ওর বড় ননদের ঘরে গিয়ে বলছে, আপা, আমার ব্যাগটা খুঁজে পাচ্ছি না, আমাকে একটু সাহায্য করবেন খুঁজে পেতে? মেয়েটি পেছন ঘুরে আমার গাল টেনে বলে, বোকা মেয়ে, আমি তোমার ফুপু শাশুড়ি। কি যে একটা অবস্থা আপা, তোকে কি বলবো। আবার কি হলো শোন। রাতে সবাই যখন আমাকে দেখতে এলো, আমার শাশুড়ি বলল, বউ সালাম করো। তিনি একজন একজন করে পরিচয় করিয়ে দিচ্ছে। সবাইকে আমি সালাম করলাম। সবাই আমার হাতে টাকা গুঁজে দিচ্ছে। আমি শাশুড়ির দিকে তাকালাম। তিনি ইশারায় নিতে বললেন। সালাম করতে করতে আমি ওদের বাড়ির বুয়াকেও সালাম করে ফেলেছি। ওর কাজিনরা হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থা। আমি কিছু বুঝিনি প্রথমে। বুয়া আমাকে তুলে দৌড়ে চলে গেল মনে হলো। কল্লোল আমার পাশে এসে দাঁড়িয়ে বলল,
উনি রহিমা খালা, মার সাহায্যকারী, তাই ওরা হাসছে। একটু পরে দেখি রহিমা খালা 100 টাকার একটা নোট দিল আমাকে। আমি নিতে চাইনি। কল্লোল এগিয়ে এসে বলল, নাও, খালা ভালোবেসে দিল। রোদেলা বলল, যাক, প্রথম দিন ভালোই গেল তোর। এখন এই চা দিয়ে ভাগ এখান থেকে। মা এসে দেখলে তোকে তো বকবেই, সাথে আমাকেও। যা, পরে শুনবনি বাকি কথা। নাতাশা যেমনি দৌড়ে এলো তেমনি হুড়মুড় করে চলে গেল। যাওয়ার সময় চাটাও নিয়ে যায়নি। মামি চা নিয়ে রোদেলাকে গিয়ে আসতে বলল। রোদেলা না শোনার ভান করে ওর ঘরে গিয়ে প্রিসিলাকে বলল। কল্লোল ভাইকে চা দিয়ে আয় তো। প্রিসিলা পড়ার টেবিলে মুখ গুছে পড়া দেখছিল। এ কথা শুনে বাঁকা চোখে তাকিয়ে বলল, তোর আক্কেল নেই আপা, আমি হীরার আনুমানিক গঠন নিয়ে পড়ছি, আর তুই এসেছিস চায়ের খবর নিয়ে। যা আপা, তুই যা, আমি এখন উঠলে। এমন সময় ওদের মা বাথরুম থেকে এসে বলল। কি ব্যাপার? বড় মামি ট্রে হাতে সাথে সাথে ঢুকলো। রোদেলা, যা তো, চাটা দিয়ে আয় ওদের ঘরে। এমন পরিস্থিতিতে না করবার কোনো পথ নেই। বাধ্য হয়ে চা হাতে গেল ওদের ঘরে। ঘরের দরজায় টোকা দিয়ে ঢুকতেই দেখলো কল্লোল নাতাশার হাত পেছনের দিকে বাঁকিয়ে ধরে হেসে কি যেন জিজ্ঞেস করছে। নাতাশাও হেসে হাত ছাড়াতে চেষ্টা করছে, কিন্তু কল্লোল ছাড়ছে না। রোদেলা যে দরজায় নক করেছে ওরা মনে হচ্ছে শুনতে পায়নি। ওদের দেখে মুচকি হাসে রোদেলা। দোকদম পিছনে গিয়ে ট্রে থেকে চামচ ফেলে দেয়। শব্দে ওদের সদ্বিদ ফিরলে নাতাশা হাত ছাড়িয়ে কল্লোলকে ভেঙচি কেটে দৌড় দেয়, যেন পালালো। আর একটু হলে সব খাবার পড়ে যেত রোদেলার হাত থেকে, আর মার বকাও খেতে হতো। এই মেয়েটা কবে বড় হবে কে জানে। উপায় না দেখে রোদেলাকে খাবার সার্ভ করতে হলো। ভদ্রলোকও ভীষণ লজ্জা পেয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে রোদেলা বলল, আমার বোনটা এমনই, একটু ইম্যাচিওর, তবে মনটা ভীষণ ভালো। কল্লোল মুচকি হেসে যেন উত্তর দেয় যে ও তা জানে। আপনি নাস্তা করুন, দেখিও কোথায় গেল। রোদেলা ফেলে দেওয়া চামচ কুড়িয়ে চলে যেতেই কল্লোল বলল, আমাকে একটা এন্টাসি দিতে পারবেন? রোদেলা বলল, আচ্ছা, আমি নাতাশাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, আপনি বসুন প্লিজ, দাঁড়িয়ে আছেন কেন? ঘর থেকে বের হয়ে নাতাশাকে খুঁজতে গেল। নাতাশাকে সারা বাড়ি খুঁজে পাওয়া গেল নানুমণির ঘরে। ওকে টেনে এনে বলল, তুই কি গাধা? ছেলেটা নতুন এ বাড়িতে, কখন কি লাগে না লাগে সে খেয়াল রাখবি, উল্টো একা ফেলে এসে পড়লি। যা, মেডিসিন বক্স থেকে অ্যান্টাসিড নিয়ে আয়, ওকে দে। আর শোন, তুই এখন আগের নাতাশা নেই, বুঝলি? এখন তুই মিসেস নাতাশা। এসব ছেড়ে একটু খেয়ালি হ। বলেই ওকে পাঠিয়ে দিল। রোদেলা গেল রান্নাঘরে। রান্নাঘরটা যেন ওদের লিখিত জায়গা। ওর মায়ের সারা দিন কাটে এখানে, আর বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ রোদেলা সাহায্য করে ওর মাকে। প্রিসিলা রান্নাঘরের ধারে কাছেও আসে না। মামিরা এখানে আসে কালে ভদ্রে। কারো কোনো তরকারি পছন্দ হলো না তখন একটা মাছ কিংবা ডিম ভাজতে দেখা যাক কদাচিৎ। তাছাড়া তারা ব্যস্ত স্টার প্লাস আর সনি চ্যানেল নিয়ে। বুয়া আছে দুজন, একজন ছোটা যে কাপড় ধোয় আর ঘর মুছে চলে যায়। বাধা বুয়া টুকটাক কাজ করে সারাদিন ওদের মায়ের সাথে। সেদিন অনেক রাত হলো কাজ শেষ হতে। ক্লান্তিতে রোদেলার চোখ ভেঙে এলো ঘুমে। রাতে রোদেলা খুব সুন্দর একটা স্বপ্ন দেখলো ওর বিয়ে হয়েছে অনেক সুদর্শন এক ছেলের সাথে। শাড়ি আর গহনায় মোড়ানো রোদেলাকে জড়িয়ে ধরে সে কি যেন জিজ্ঞেস করছে। রোদেলা খিলখিল করে হাসছে আর ওর কথার জবাব দিচ্ছে। নিজেকে ছাড়াতে চেষ্টা করছে ও, কিন্তু পারছে না। শেষে রোদেলা একটা চুমু খায় ওর বরের ঠোঁটে। ঘটনার আকস্মিকতায় রোদেলাকে ছেড়ে দেয় ওর বর, আর রোদেলা দৌড়ে পালায়। রোদেলার ঘুম ভাঙে ফজরের আজানের শব্দে। কি মিষ্টি একটা স্বপ্ন। ঘুম ভেঙে ভীষণ লজ্জা পায় ও। বিছানা থেকে নেমে অজু করে নামাজ পড়ে আবার বিছানায় যায়। রাত এখনো অনেক বাকি, আরেকটু ঘুমানো যাবে, কিন্তু কিছুতেই ঘুম আর এলো না।
শেষে বিছানা ছেড়ে উঠে বসলো। 1 কাপ চা হাতে চলে গেল ছাদে। শরৎকাল শেষের দিকে, হেমন্তের আগমন আর দিন কতকের ব্যাপার। এবার ঠান্ডাটা জলদি এসে পড়েছে। চারিদিকে কি যেন ঘিরে আছে, কুয়াশা না ঠিক, হালকা একটা বাতাস বইছে একটু পরপর। এই সময়কার বাতাসটা অনেক স্নিগ্ধ। ছাদের এপাশ থেকে বুড়িগঙ্গা নদী দেখা যায়। সাপের মতো নদীতে 2-1টা নৌকা দেখা যাচ্ছে। ধীরে ধীরে জেগে উঠছে ঘুমন্ত নগরী। তার আড়ামোড়া ভাঙা হয়নি এখনো। একটা লঞ্চ যাচ্ছে সদর ঘাটের দিকে। পানিগুলোকে দেখাচ্ছে লালচে হলুদ। নদীর এদিকটাই দূষণ কম। আগে প্রায় ছিল বিকেল হলে নদীর পাড়ে। বড় হওয়ার সাথে সাথে নদীর আশেপাশের জায়গাগুলো কেমন বদলে গেছে। গাছ কেটে দোকানপাট বাজার হয়েছে। ওরা বড় আর ব্যস্ত হয়ে গেল, সাথে সাথে নদীর এই নির্জন পাড়টাও সময়ের ব্যবধানে সরগরম হয়ে পড়ল। আকাশটা কেমন কমলাভ হচ্ছে ক্রমান্বয়ে। সূর্য উঠবার আয়োজনে ব্যস্ত বোঝাই যাচ্ছে। চা খেতে খেতে সকাল হওয়া দেখা মন্দ না। রোদেলা চোখ বন্ধ করে রাতের স্বপ্নটাকে মনে করার চেষ্টা করে। চুমু খাওয়ার কথাটা ভেবে মুচকি হাসে। খুব চেষ্টা করে ওর স্বপ্নে দেখা বরের চেহারা মনে করতে, কিন্তু চেহারাটা অস্পষ্ট। না, কিছুতেই মনে পড়ছে না। এমন সময় হালকা একটা কাশি শুনে চমকে ফিরে দেখে কল্লোল। অপ্রস্তুত রোদেলার হাত লেগে চায়ের কাপটা কার্নিস থেকে মাটিতে পড়ে যায়। কল্লোল প্রথমে বলে, ঘুম ভেঙে গেল, তাই ভাবলাম ছাদে হেঁটে আসি, সকালে বাতাস শরীরের জন্য ভালো। রোদেলা কাপ তুলতে তুলতে পড়ল, ভালোই করেছেন, আপনি হাঁটুন, আমি চা পাঠিয়ে দিচ্ছি। বলেই রোদেলা নিচে নেমে রান্নাঘরে চা বসিয়ে মামিকে বলল, কল্লোল ভাই ছাদে, নাতাশাকে দিয়ে চা পাঠিয়ে দিন। মামি নাতাশাকে বকে ঘুম থেকে তুলল। ফ্রেশ হয়ে রোদেলা কোচিংয়ের জন্য তৈরি হলো। আজ থেকে আবার টিউশনও শুরু হবে। রোদেলার ব্যস্ত দিন শুরু। সামনে স্টুডেন্টদের পরীক্ষা। ব্যাগ গুছিয়ে ওর মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ল। বাড়ির গেট থেকে বের হতেই রোদেলাপু, ডাক শুনে পিছনে তাকালো রোদেলা। দেখলো দুজনে উবু হয়ে দাঁড়িয়ে আছে দেওয়ালের গা ঘেঁষে। 2টি কাপ পাশাপাশি দুজন। দেখে একটা মুচকি হাসি দিল রোদেলা। হাত বাড়িয়ে বিদায় জানালো দুজন। যে পর্যন্ত রোদেলাকে দেখা গেল, ওরা দুজন চা খেতে খেতে তাকিয়ে থাকলো ওই পথের দিকে।